আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট অভ্যুত্থান বা জুলাই আন্দোলন এ নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক আলোচনা সমালোচনা আছে। আর জুলাই যোদ্ধা যারা একটা সময় তাদের যে সম্মান ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, যাদের ভয়ে সবাই থরথর থরথর করে কাঁপত, আজকের দিনে তাদের অবস্থান কোথায় গেছে? নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল, কিন্তু এই রাজনৈতিক দলটি তাদের শৌর্য, বীর্য অথবা এই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের যে জীবন গেল, হাজার প্লাস, তাই না, হাজার হাজার মানুষ আহত হলো, তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে, নাকি আপনার নিজেদের জন্যই বা নিজেদের পরিবারের জন্য আখের গোছাচ্ছেন? এই যে কথাগুলো বললাম, নানান চড়াই উতরায় পার হবার পর জুলাই যোদ্ধারা বা যারা এই দলটাকে লিড করছে বা আন্দোলনকে লিড করেছে বিতর্কিত হয়ে গেছে। এখন এটাকে নিয়ে শুধু আমরা কথা বলছি না, এই যে একটা আশা থেকে নিরাশা, দুঃস্বপ্ন, স্বপ্ন থেকে দুঃস্বপ্নের যে যাত্রাটা, এটা আশেপাশের অনেক রাষ্ট্র অবজারভেশন করছে, বিশেষ করে যেই দেশগুলোতে জেনজির আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। কথা বলছি নেপালের, যিনি বর্তমান রাজনীতির খুবই মহিরথী অথবা নেপালের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন, সুশীলা কার্কি। ওনাকে এর আগের সরকার সরানোর পর ওনাকে এই জেনজিরাই ক্ষমতায় বসাইছেন। বাট তিনি বলছেন আজকে যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তার মানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান বা অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের রাজনৈতিক চিত্র, এটাকে পছন্দ করছে না নেপালের বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মনে করছে যে বাংলাদেশ ভুল পথে হাঁটছে বা এই মুহূর্তে বাংলাদেশের যেই অবস্থান সেটা কামনীয় না। আর এই হিসাবে তারা দায়ী করছেন রাজনৈতিক দলগুলোকে এবং তরুণ প্রজন্মকে, অর্থাৎ জেনজিকে। তো তিনি কেন এই কথা বললেন? সম্প্রতি কাঠমান্ডুতে একটা প্রোগ্রাম ছিল, আয়োজিত সেই প্রোগ্রামে তিনি বলছেন বর্তমান সরকারের উপর, মানে বাংলাদেশ বর্তমান সরকারের উপর রাজনৈতিক দলগুলো এবং তরুণ প্রজন্ম যেভাবে ক্রমাগত চাপ তৈরি করেছে, এটা সমালোচনার যোগ্য। সুশীল কার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো মানে কি বলা হয়, যে তার দেশ নিয়ে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে, জেনজিরা, তরুণেরও প্রতিদিন বলছে আজ ছাড়ো, কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কি? মানে তিনি তার আর কথাও বললেন, বইলা বাংলাদেশের ইস্যুটা কেন টানলেন? এই যে বাংলাদেশে কিন্তু প্রতিদিন এরকম হচ্ছে, এই জেনজিরা এখন এটা গালি দিচ্ছে, এনসিপি তখন তার মাথায় তুলতেছে, তখন সে আবার দেশের শত্রু হয়ে যেতেছে। আর আমাদের জেনজিদের মধ্যে যারা লিড করতেছেন তারা মনে করতেছেন যে সরকার একটি দলের পক্ষে, অর্থাৎ বিএনপির পক্ষে কাজ করতেছে। কখনো তারা মনে করে জামাতের পক্ষে কাজ করতেছে। কখন যখন তারা কোনো কিছু বলে সরকার শোনে না, তখনই মনে হয় যে সরকার ভিন্ন, মানে তাদেরটাই হইতে হবে। যদি তাদেরটা না হয়, এইটা এই আন্দোলনের চেতনার বিরুদ্ধকারী একটা দল, কোনো ব্যক্তি হলে এই দেখো লীগ, সে এই চেতনা চায় নাই। রাজনৈতিক দল হলে এই যে দেখো আওয়ামী লীগের সাথে হাত মিলাই ফেলছে ভারতের দালাল, এই একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। মানে আমাদের যারা এনসিপির লিডাররা আছেন বিশেষ করে, বা এর বাকি যে বিভিন্ন জায়গায় নেতারা আছেন, তাদের মতের বিরুদ্ধে গেলেই আসিফ নজরুলের পিঠে চামড়া থাকবে না, তারপর ডক্টর ইউনূসকে দেখা নিবে, কত কিছু আসতেছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীরে এটা করে ফেলবে, অমুকরে সেটা করে ফেলবে। এই যে এগুলো তো পছন্দের না কোনো দেশে, আসলে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এগুলো কেউ পছন্দ করে না। ভাষা প্রয়োগের শালীনতা থাকতে হবে। আমার পছন্দ না হলে, এটা আমার মতের বিরুদ্ধে গেলেই আমরা একটা স্টেটমেন্ট দিয়ে ফেলতেছি, সরকার ছাড়ো, টাইনা হিস্ট্রা নামাবো। বাংলাদেশের এই দৃশ্য নেপাল খুব ভালোভাবে অবজারভেশন করছে, তাদের দেশেও কিছু ডিস্টারবেন্স এখনো আছে। তিনি বলছেন যে তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটু কথা এবং গালিগালাজ শুনছি। আমরা অনেকটা পেন্ডুলামের মতন হয়ে গেছি, সব বাধা অপমান সহ্য করে ধৈর্যের সাথে কাজ করছি। ঠিক যেন আমার ডক্টর ইউনূসের চেহারা মনে হইতেছে যে ওনারা কি পরিমাণ পেরেশানি আসলে পাচ্ছেন। প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানে যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না। বাংলাদেশ নেপাল সেম স্টাইলে আছে। তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না বলেও জানিয়েছেন। তিনি বলছেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাদেশ চাই না। এখন এই কথাগুলোর কিন্তু অনেক মিনিংস আছে। সূত্র হচ্ছে হেডলাইন নেপাল, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে যেভাবে পরিচালিত হচ্ছে, যারা সুবিধা পাচ্ছে বিশাল কিছু করে ফেলতেছে, কিন্তু আন্দোলন যেই কারণে হইল,
কোটা না মেধা, এখন তো কোটার মধ্যে চলতেছে, সমন্বয়ক কোটা, এনসিপি কোটা, বিভিন্ন রাজনৈতিক দলের কোটা, ভাই কোটা, এগুলো তো চলতেছে সরকারের মধ্যে, তো এগুলো আমরা দেখছি। ডক্টর ইউনূসও তো এটার মধ্যে কানেক্টেড আছেন, ওনার সরকারে ওনার এনজিও, ওনার ভাই ভাতিজা এগুলো তো কানেক্ট হয়েছে, তাই না? তারপর আমরা দেখছি মাহফুজের ভাইটাই কানেক্ট হয়েছে, ও যে আসছে তার ভাই গোষ্ঠী ফ্যামিলি কোনো না কোনোভাবে কানেক্টেড হয়ে গেছে। সো অনেক রাষ্ট্র মনে করতেছে যে আন্দোলনটা একটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তী সময় সরকার পরিচালনায় এসে তরুণ প্রজন্ম দিশা হারিয়ে ফেলেছে। এটা বাংলাদেশের জনগণের এক অংশ কিন্তু মনে করে যেখানে যাওয়ার কথা ছিল সেখানের মধ্যে উল্টা হয়ে গেছে সবকিছু। মানে যেই জন্য এই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যারা নিহত হইল, যারা আহত হইল, তাদের পরিবার কি পাইল? উইরা আসা জুইরা বৈশা আন্দোলনের পরেও বহুতজন বহুত কথা এখন বইলা টইলা নেতা টেতা হইয়া কোটি কোটি টাকা কামাই ফেলতেছে। আর যারা অরিজিনালি আন্দোলনে কানেক্টেড ছিল না খাইয়া মরতেছে, এতিমখানা যাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, আমার অনেক লোক আছে চিকিৎসা পাচ্ছে না এখন পর্যন্ত। ভালো থাকুন।